অরণ্য ডালিয়ার কথা শুনে দৌড়ে রান্নাঘরে চলে গেল। আর রান্নাঘর থেকে এসে একটা গরম খুন্তি ডালিয়ার পিঠে চেপে ধরল। ডালিয়া চেঁচিয়ে উঠল আর বলল, ও আল্লাহ গো, চলে যাচ্ছে আমার, এবার আমাকে ছেড়ে দিন। তোকে কষ্ট দিতে পারলেই আমার শান্তি লাগে। ডালিয়া বুঝতে পারলো অরণ্যের হয়তো মা বিহার কথা মনে পড়ছে, আর মা বিহার কথা মনে হলে অরণ্যের মেয়েদের প্রতি ঘৃণা জন্মায়, আর অরণ্য ডালিয়াকে কষ্ট দেয়। আর অরণ্য মনে করে এই কষ্ট সে মা বিহাকে দিচ্ছে। তাই ডালিয়া নিজেকে সামলিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনার যদি আমাকে কষ্ট দিয়ে শান্তি লাগে আপনি কষ্ট দিন, আমাকে কষ্ট দিয়ে শেষ করে দিন, তবুও আপনি ভালো থাকুন। অরণ্য ডালিয়ার কথা শুনে কিছুটা অবাক হলো। সে ভাবলো একটা মেয়েকে সে এত কষ্ট দিচ্ছে, আর মেয়েটা তার মুখের সুখের জন্য এসব বলছে। হয়তো এটাও এই মেয়ের ছলনা। তাই অরণ্য ডালিয়াকে একটা লাথি দিয়ে বলল, তুইও ছলনা শুরু করলি? ভালো সাজার অভিনয় করছিস, আমাকে পাশানোর চেষ্টা করছিস, তাই না? কিন্তু আমি তো আগের মতো বোকা না যে তোর কষ্টে গলে যাব। ছলনাময়ী কোথাকার। আপনি যা ইচ্ছা পাবেন, আমার তাতে কিছু যায় আসে না। আপনার যদি আরও মারতে মন চায় মারুন, মেরে যদি আপনি শান্তি পান তাহলে মারুন, যত পারুন মারুন। আমাকে তো আপনি আপনার স্বাস্থ্যের জন্য কিনেই এনেছেন, আমার কাজই তো আপনাকে শান্তি দেওয়া। এখন যদি আপনি মেরে শান্তি পান তাহলে মারুন, আমি তো আর কিছু করতে পারবো না, সহ্য করা ছাড়া তো আমার উপায় নেই। অরণ্য ডালিয়ার কথা শুনে কোনোরূপ কথা না বলে সেখান থেকে প্রস্থান নিল। অরণ্য যাওয়ার পর ডালিয়ার রুমে চলে আসলো। ডালিয়ার পিঠটাই হাতও দিতে পারছে না ডালিয়ার পিঠটা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, কিন্তু তবুও আজকে অরণ্যর প্রতি ডালিয়ার ঘৃণা জন্মাচ্ছে না। কেন জানি না, আজকে অরণ্যর প্রতি অদ্ভুত ভালো লাগা আর মায়া কাজ করতেছে। অনেকদিন পর ডালিয়ার কোনো ছেলের প্রতি মায়া জন্মালো। ডালিয়ার কাছে সব ছেলেকেই নরপশু মনে হতো, এখন ডালিয়ার মনে হচ্ছে সব ছেলে এক না, সবাই শুধু মেয়েদের মাংসপিণ্ড ভাবে না, কিছু ছেলে মেয়েদের ভালোবাসা দিয়ে আগলেও রাখে। এসব ভাবতে ভাবতে ডালিয়া একটু চোখ বুঝলো। হঠাৎ অরণ্য ডালিয়ার রুমে আসলো। অরণ্যর আওয়াজ শুনে ডালিয়ার চোখ খুললো আর দেখলো আর খেয়াল করলো অরণ্যর হাতে কি একটা যেন। ডালিয়া মনে মনে ভাবতে লাগলো, এবার হয়তো তার কপালে আরও দুঃখ আছে। ডালিয়া কাঁপা কাঁপা স্বরে বলল, অরণ্যবাবু, আপনি কিছু লাগবে? তুমি একটু ওইদিকে ফিরো। কোন দিকে? ফিরটা আমার দিকে ফিরাও। কেন, আমি কি আবার কোনো ভুল করেছি? এত প্রশ্ন করতেছো কেন? তোমাকে যা বলতেছি তাই করো। ডালিয়া অরণ্যের দিকে ফিরটা ফিরালো। অরণ্য খেয়াল করলো ডালিয়ার ফিরটা পুড়ে লাল হয়ে উস্কা পড়ে আছে। ডালিয়ার ক্ষতটা দেখে অরণ্য নিজেকে বকতে লাগলো, ভাবতে লাগলো এত বড় অমানুষে কিভাবে হলো, এত বড় কাপুরুষ কিভাবে হলো যে একটা মেয়ের গায়ে এত নির্মম ভাবে আঘাত করেছে। অরণ্য এসব ভেবে নিজেকে আজকে খুব পশু লাগছে অরণ্য হাত থেকে মলমটা বের করে ডালিয়ার পিঠে লাগিয়ে দিল। ডালিয়া আ করে উঠল। ডালিয়া খেয়াল করল অরণ্য তার পিঠে মলম লাগিয়ে দিচ্ছে। ডালিয়া যেন ভিতরে ভিতরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অরণ্যকে যতটা কঠোর ভেবেছিল, অরণ্য তার থেকেও নরম মনের মানুষ। হয়তো পরিস্থিতি তাকে কঠোর করে দিয়েছে, কিন্তু মানুষটার ভিতরটাই খুব মায়ায় ভরা। অপরদিকে অরণ্য পিঠে মলম লাগাতে লাগাতে বলল, ডালিয়া, জানি না আমার মাথায় কি হয়। আমি যখন নিজেকে সামলাতে পারি না, নিজেকে খুব পাগল পাগল আর অস্থির লাগে, তাই তোমাকে আঘাত করি। তোমাকে তো আমি সুযোগ দিয়েছিলাম চলে যেতে, তুমি চলে গেলে না কেন? এখানে থাকলে যে তোমাকে আরও কষ্ট পেতে হবে। কোথায় যাব বলুন? আমার যে যাবার জায়গা নেই। এখানে আছি তবু ভালো আছি, কারণ ওখানে শুধু শারীরিক আঘাত পাচ্ছি, কিন্তু কেউ তো আর আমার শরীরটাকে খুবলে খুবলে খাচ্ছে না। আমাকে যেতে হলে তো সেই পতিতা পল্লীতে যেতে হবে, আর সেখানে গেলে তো একের পর এক নরপশু আমাকে খুবলে খুবলে খাবে। এর থেকে আমি এখানে আছি ঢের ভালো আছি। আপনার এর সামান্য কষ্ট আমার কাছে কিছু না, আর আমাকে মেরে যদি আপনার একটু শান্তি হয় হোক। আপনার কাছে মেয়ে মানুষ সবচেয়ে ঘৃণিত বস্তু, আর আমার কাছে ছেলে মানুষ। দুজন দুজনের জায়গায় কষ্ট পাচ্ছে, একজন পুরুষের হাতের শিকার আরেকজন নারীর ছলনার হাতে। কিন্তু এটা
বুঝতে পেরেছি পৃথিবীতে সব পুরুষ এক না, এদের মধ্যেও ভালো আর খারাপ আছে। শুধু এটাই বলবো, আমি এখানেই খুব ভালো আছি। ডালিয়ার কথাগুলো শুনে অরণ্য যেন আরো বেশি অপরাধ বোধ কাজ করলো। একটা মেয়ের শাস্তি সে বিনা দোষে আরেকটা মেয়েকে দিল, এত বড় অন্যায় সে কিভাবে করলো? এসব ভেবে ভেবে অরণ্য ভিতরে ভিতরে কষ্ট পেতে লাগলো। অবশ্য অরণ্য কোনোরূপ কথা না বলে চলে গেল। আর এদিকে ডালিয়া অরণ্যের এমন সহানুভূতি পেয়ে খুশিতে আত্মহারা। কিন্তু অরণ্যকে স্বাভাবিক জীবনে যে করেই হোক ফিরাতে হবে। কিন্তু কিভাবে ফিরাবে ডালিয়া? কারণ অরণ্য তো কোনো মেয়েকে বিশ্বাস করে না। মনে মনে ভাবলো, আগে অরণ্যের মনে বিশ্বাস আগাতে হবে ভালোবাসা দিয়ে। কিন্তু কিভাবে? অনেক ভেবে ডালিয়া উপায় বের করলো। ভাবলো, অরণ্যকে স্বাভাবিক জীবনে আনতে হলে আগে অরণ্যের রুম থেকে এসব ছবি উল্টা জিনিস দূর করতে হবে। ডালিয়া যা ভাবলো তাই করলো। মনে মনে ফাঁক খুঁজতেছিল যে অরণ্য কখন বের হবে। হঠাৎ খেয়াল করলো অরণ্য বাইরে গিয়েছে। ডালিয়া অরণ্যের রুমে গিয়ে মাবিহার ছবি, ডালিয়ার কাটা চুল, ডালিয়ার ছবি এগুলো খুলে ফেলে দিল। রহমত চাচা ডালিয়ার এসব দেখে বলল, এসব কি করছো মা তুমি? অরণ্য যদি এসে দেখে তোকে তো খুব মারবে মা। চাচা মারলে মারুক, আমি অরণ্যের ভালোর জন্যই এমন করছি। তুমি কি চাও না অরণ্য স্বাভাবিক জীবনে ফিরে আসুক? তা তো চাই মা, ছেলেটা আমার কষ্টে পাথর হয়ে গেছে রে। যদি চাও তাহলে আমি যা বলি তাই করো। এসব কিছু কোথায় ফেলেছি অরণ্যকে বলবা না। মাবিহার যত ছবি আছে আর অরণ্যের মায়ের যত ছবি আছে সব ফেলে দাও চাচা। কিন্তু অরণ্য যদি রেগে যায়? আর অরণ্য রেগে গেলে তো তোকে মারবে রে মা, তোকে আঘাত দিবে, কষ্ট দিবে। তুই কি পারবি সহ্য করতে? চাচা তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নিব। আমাকে যতই আঘাত করুক সহ্য করে নিতে পারবো, তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা মা, তুই যা বলিস তাই হবে রে মা। আমি মাবিহার আশালতার সব ছবি ফেলে দিচ্ছি। তারপর ডালিয়া আর রহমত চাচা মিলে মাবিহা আর আশালতার সব স্মৃতি ফেলে দিল। ডালিয়া দেয়ালের লেখাগুলো মুছে দিল, বাড়িটা সুন্দর করে সাজালো। সব কাজ শেষে ডালিয়া অরণ্যের জন্য অপেক্ষা করতে লাগলো। কখন অরণ্য আসবে, এসে কি করবে, এসব ভেবে ডালিয়া বারবার ভয়ে কুঁকড়ে যেতে লাগলো। আবার ভাবতে লাগলো যা হবার হবে। অরণ্যের জন্য এতটুকু করতে ডালিয়ার সমস্যা নেই। ঠিক সন্ধ্যার দিকে ডালিয়া টুংটাং কলিং বেজের আওয়াজ শুনলো। ডালিয়া দৌড়ে গিয়ে দরজা খুললো। দরজা খুলে দেখলো অরণ্য এসেছে। অন্য বাড়িতে ঢুকে খেয়াল করলো, দেখলো কোনো লেখা নাই। চারপাশে খেয়াল করলো, দেখলো বাড়িটা নতুনভাবে গুছানো। তাড়াতাড়ি রুমে গিয়ে দেখলো সব কিছু উলটপালট, কোনো ছবি নেই। অরণ্য এসব দেখে রেগে মেগে আগুন হয়ে গেল। চিল্লায় বলতে লাগলো, রহমত চাচা কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। রহমত চাচা অরণ্যের চিল্লানো শুনে তাড়াতাড়ি অরণ্যর কাছে গেল। আর গিয়ে বলল, বাবা কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছ কেন? তুমি কি সত্যিই বুঝতে পারছো না আমি কেন চিল্লাচ্ছি? আমার রুম থেকে মাবিহার ছবি কোথায় গেল? সারা বাড়ি এভাবে গুছানো হলো কেন? কথা বলছো না কেন? না মানে করছো কেন? উত্তর দাও। কার এত বড় সাহস আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকে আমার ঘর গুছিয়েছে? পাশ থেকে ডালিয়া ভুলে উঠল, অরণ্য ভাবি আমি করেছি। ডালিয়ার মুখ থেকে অরণ্য এ কথা শুনে আরও রেগে গিয়ে ডালিয়ার চুলের মুঠি ধরে বলতে লাগলো, তোরে এত বড় সাহস কে দিছে? সকালে তোকে একটু দয়া দেখিয়েছি বলে এত বড় সাহস দেখাইছিস, তাই না? তোর সাহস হলো কিভাবে যে তুই আমার অনুমতি ছাড়া আমার ঘর গুছাইছিস? আপনি আমাকে যত পারেন মারুন, আমার কোনো কষ্ট নেই। কিন্তু আপনার জীবনটা পাল্টানোর জন্য এটুকু করা জরুরি ছিল। আমি চাই না আপনি এভাবে জীবনযাপন করুন, চাই না এভাবে কষ্ট পান। আপনার যদি আমাকে মেরে শান্তি হয় তাই করুন। অরণ্য ডালিয়ার কথা শুনে আরও রেগে গেল। চুল টানতে নিয়ে গেল সিঁড়ির কাছে নিয়ে গিয়ে টেনে হিঁচড়ে ফেললো। আর ডালিয়া সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে গেল। ডালিয়ার সাথে সেন্সলেস হয়ে গেল। রহমত চাচা ডালিয়ার কাছে ধরে গেল আর গিয়ে দেখলো ডালিয়ার কোনো সারা শব্দ নেই। রহমত চাচা অরণ্যকে বলল, বাবা মেয়েটাকে যা করেছিল তোমার ভালোর জন্য করেছিল, আর তুমি কি করলে? মেয়েটার তো কোনো সারা শব্দ নেই।
একজনের রাগ তুমি আরেকজনের উপর ছাড়লে। বাবা দেখে যাও, মেয়েটার অবস্থা ভালো মনে হচ্ছে না, শ্বাস প্রশ্বাস চলছে না। কি হয়েছে মেয়েটা বুঝতে পারছি না, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। রহমত চাচার কথা শুনে তাৎক্ষণিক অরণ্যের মনে হলো সত্যিই তো, সে এমন কেন করলো? ডালিয়াকে এতটা আঘাত করা তার ঠিক হয়নি। দৌড়ে নিচে নেমে ডালিয়ার হাত ধরে দেখলো তার পালস অনেক নেমে গেছে, শ্বাস প্রশ্বাস চলছে না। অরণ্য ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি করে ডালিয়াকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার ডালিয়াকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। অরণ্য আর রহমত চাচা বাইরে দাঁড়িয়ে রইল। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করলো। বাইরে এসে অরণ্যকে বলল, আপনার রোগীর অবস্থা ভালো না, ট্রিটমেন্ট চলছে, আর আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে রোগী ভর্তি করান, না হলে রোগীকে বাঁচানো সম্ভব হবে না। অরণ্য ডাক্তারের কথা শুনে থমকে গেল, এটা ভেবে যে তার জন্য আজকে একটা নির্দোষ মেয়ে মরতে যাচ্ছে, যে মেয়েটা কিনা তার ভালো করতে গেছিল। এতটা নিষ্ঠুর সে কীভাবে হলো, এটাই ভাবতে লাগলো। তাড়াতাড়ি গেল ডালিয়াকে ভর্তির জন্য। সেখান থেকে ফর্ম নিল ফিল আপের জন্য। অরণ্য সব ফিল আপ করে নার্সকে দিল। নার্স ফর্মটা দেখে অরণ্যকে বলল, স্যার, রুগী আপনার কি হয় সেটা তো পূরণ করেননি, এটা একটু পূরণ করে দিন। অরণ্য বেশ বিব্রত বোধ করলো, বুঝতে পারল না কি লিখবে। কিছুক্ষণ কাগজটা ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। নার্স আবার বলে উঠল, স্যার, তাড়াতাড়ি ফিল আপ করে দিন। অরণ্য এবার শূন্যস্থানটাই লিখে দিল যে রোগীর স্বামী হয় অরণ্য, আর রোগী তার স্ত্রী। তারপর নার্স ফর্মটা নিয়ে চলে গেল। আবার ডালিয়ার চিকিৎসা শুরু হলো। আর এদিকে অরণ্যের বুকটা যেন হাহাকার করতে লাগলো ডালিয়ার জন্য। তীব্র এক যন্ত্রণার শুরু অরণ্যের। ডালিয়ার অসুস্থতা কামনা করতে লাগলো। ডালিয়ার জন্য মরিয়া হয়ে উঠল, নিজেকে খুব বেশি অপরাধী ভাবতে লাগলো। আর এদিকে অনেকক্ষণ চিকিৎসা করার পর ডাক্তার এসে বলল, এখন রুগী আগের থেকে একটু ভালো আছে, তবে মানসিকভাবে আঘাত পেয়ে ছোটোখাটো একটা অ্যাটাক হয়েছে। আপনার স্ত্রীকে সংসার প্রেসার দিবেন না, মানসিকভাবে ফ্রি রাখবেন। আপাতত 2 দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে, আর ওই 2 দিন পরে বাসায় নিয়ে যাবেন। আর উনি শারীরিকভাবেও অনেক দুর্বল, ওনার একটু যত্ন নিতে হবে। আর এখন রুগী ঘুমাচ্ছে, আপনি চাইলে রুগীকে দেখতে পারেন। আপনাদের মধ্যে কে রুগীর কাছে যাবেন সিদ্ধান্ত নিন। এই বলে ডাক্তার চলে গেল। পাশ থেকে রহমত চাচা বলল, বাবা, তুমি যাও, গিয়ে দেখো ডালিয়া মায়ের কি অবস্থা। আর কোনো আঘাত করো না, মেয়েটা যে অনেক কষ্ট সহ্য করেছে, আর কষ্ট দিও না। চাচা, তুমি চিন্তা করো না, আমার বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছিলাম, তাই এমন করেছি। ডালিয়াকে কিচ্ছু করব না। আমি গেলাম চাচা ডালিয়াকে দেখতে। অতঃপর অরণ্য ডালিয়ার কাছে গেল। গিয়ে দেখলো ডালিয়া শুয়ে আছে। ডালিয়ার জ্ঞান এখনো ফিরেনি। অরণ্য ডালিয়ার পাশে গিয়ে বসলো। খেয়াল করলো ডালিয়ার চেহারাটা কত নিষ্পাপ, এত অল্প বয়সে কত কষ্টই তাকে সহ্য করতে হয়েছে। আর আমি কিনা এই মেয়েকেই এভাবে আঘাত করেছি। এসব ভেবে অরণ্যের ভিতরে অপরাধবোধ কাজ করতে লাগলো। ভিতরে ভিতরে কষ্ট পেতে লাগলো। ডালিয়ার পাশে বসে এক পলকে ডালিয়ার দিকে তাকিয়ে রইল। হঠাৎ ডালিয়ার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার সাথে সাথে অরণ্য ডালিয়াকে বলল, ডালিয়া, সরি, তোমাকে আমি এত বড় কষ্ট দিয়ে ফেলেছি, এজন্য সরি। আঘাত পেতে পেতে আমি যে এক অমানুষ হয়ে গিয়েছিলাম, তুমি আমাকে মাফ করে দাও। আজকে তোমার কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারতাম না। এ বলে অরণ্য ডালিয়ার হাত ধরল। আর ডালিয়া অরণ্যর দিকে তাকিয়ে দেখলো অরণ্য চোখে পানি চলচল করছে। এ অরণ্য তো অন্য এক অরণ্য। ডালিয়া বুঝতে পারলো এটা আর প্রথম দিন দেখা সে অরণ্য না, এ যে এক অন্য অরণ্য, যার বুকের ভিতর শুধু মায়া আর মায়া। ডালিয়া অরণ্যের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি দয়া করে কষ্ট পাবেন না, এটা ভাগ্যে ছিল। আর আমি তো এখন সুস্থ, আপনি কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে, আপনার কষ্ট সহ্য করতে কষ্ট হয় আমার। অরণ্য এবার ডালিয়ার কথা শুনে আরো বেশি চমকে গেল। একটা মেয়েকে সে এত কষ্ট দিল, আর মেয়েটা কিছু না বলে উল্টা
আরও সান্ত্বনা দিচ্ছে। এসব ভেবে অরণ্যের চোখের মেঘ যেন বৃষ্টি হয়ে নেমে গেল। আর ডালিয়াকে বলল, আমি কথা দিচ্ছি আমি আর তোমাকে আঘাত করব না। তুমি আর কষ্ট পাবে না কখনো। তোমাকে আর কষ্ট পেতে দিব না। তোমাকে সব সময় খুশি রাখার চেষ্টা করব। আমি যে অন্ধ হয়ে গিয়েছিলাম, তোমার জন্য আমি আমার স্বাভাবিক জীবনটা পেয়েছি। আপনি যে স্বাভাবিক জীবন পেয়েছেন এতেই আমি খুশি। আপনি প্লিজ কাঁদবেন না। ফাঁস থেকে নার্স এসে ডালিয়াকে বলল, আপু ভাই আপনার তো জন্য একদম অস্থির হয়ে গিয়েছিল। কি যে করতেছিল কি বলবো। আপনি অনেক ভাগ্যবতী, এমন হাজবেন্ড পেয়েছেন। আর ভাইয়া এবার হাত চিন্তা নেই, ভাবি তো সুস্থ হয়ে গেছে, 2 দিন পরে বাসায় নিয়ে যেতে পারবেন। এ বলে নার্স মুচকি হাসি দিয়ে চলে গেল। আর ডালিয়া নার্সের কথার কোনো মানে বুঝল না। শান্ত স্বরে ডালিয়া অরণ্যকে বলল, আচ্ছা নার্স কি বলে গেল? আমি তো কিছুই বুঝলাম না। আরে বলো না, তোমাকে অ্যাডমিট করানোর সময় একটা ফর্ম ছিল পূরণ করার জন্য। ফর্মটাতে রুগী আমার কি হয় এটা জানতে চেয়েছিল। আমি লিখেছিলাম স্ত্রী। আর এই নার্সটাই ফর্মটা নিয়ে যায়। আমি ভাবছি তুমি আমার স্ত্রী, এজন্য এ কথাগুলো বলল। ডালিয়া অরণ্যের কথা শুনে যেন থমকে গেল। জীবনে বউ হওয়ার স্বপ্ন তো কবে ছেড়ে দিয়েছিল। অরণ্যের কথা শুনে যেন আজকে ডালিয়া নিজেকে বউ মনে হতে লাগলো। ছাতক পাখির মতো অরণ্য দেখে তাকিয়ে এবার ডালিয়া কেঁদেই দিল। আর অরণ্যকে বলল, আমার জন্য আপনি এত কিছু করবেন বুঝতে পারিনি। আরে বোকা মেয়ে, এই আর কি, কাঁদবা না তো। হাসপাতালে আরও 2 দিন থাকতে হবে, তারপর বাসায় যেতে পারবা। এখন একদম কান্নাকাটি থামা, সুস্থ হতে হবে আগে। ডালিয়া লক্ষ্মী মেয়ের মতো কান্না থামালো। 2 দিন পর ডালিয়াকে বাসায় নিয়ে গেল, কিন্তু ডালিয়া একা একা হাঁটতে পারছিল না। অরণ্যের কাঁধে ভর করেও যেন ডালিয়ার হাঁটতে কষ্ট হচ্ছিল। অরণ্য ব্যাপারটা বুঝতে পেরে আচমকা ডালিয়াকে কোলে তুলে দিল। অরণ্যের এই কাণ্ড দেখে ডালিয়া বিস্মিত হয়ে গেল আর বলে উঠল, অরণ্যভাবে কি করছেন আপনি? নামান, আমাকে কষ্ট হচ্ছে তো আপনার? কোনো কথা না, একদম চুপ। হাঁটতে পারতেছ না, আবার আমার কষ্ট দেখা হচ্ছে? আমার কিচ্ছু কষ্ট হচ্ছে না, আমি ঠিকই আছি। ডালিয়াকে নিয়ে অরণ্য ডালিয়ার রুমে নিয়ে খাটে শোয়ালো আর বলল, কি খাবা বলো? আমি এখন কিছু খাবো না। এসব বললে চলবে না, কিছু খেতে হবে। ডাক্তার বলল তোমাকে সুস্থ হতে হলে বেশি বেশি খেতে হবে, আর আপাতত নরম খাওয়াতে হবে। স্যুপ হলে ভালো হয়, কিন্তু বাইরের স্যুপটা এত স্বাস্থ্যকর না। আচ্ছা দাঁড়াও, আমি রান্না করে নিয়ে আসছি। আপনি রান্না পারেন? পারি না, তবে চেষ্টা করে দেখি পারি কিনা। অনেক আগে একবার মাবিহার জন্য রান্না করেছিলাম। আমার জন্য এত কষ্ট করতে হবে না, যা আছে তাই দিন, আমি খেয়ে নিচ্ছি। আরে স্যুপ করে বসো তো, এত কথা কেন বলো? আমি স্যুপ রান্না করে আনতেছি, তুমি চুপচাপ রেস্ট নাও। ডালিয়ার কাছে যেন সবটা স্বপ্ন মনে হতে লাগলো। অরণ্য চলে যাওয়ার পর নিজের শরীরে নিজে সিমটি কেটে শব্দ করে উঠল, না তো এ স্বপ্ন না, এই যে সত্যি। আধা ঘন্টা পর অরণ্য আসলো হাতে একটা স্যুপের বাটি নিয়ে আর বলল, এই যে স্যুপ রেডি। কেমন হয়েছে জানি না, তবে খেয়ে টেস্ট করে দেখো। আমি নিজেও এখনো টেস্ট করিনি। হা করো দেখি। ডালিয়া হা করলো আর স্যুপটা খেয়ে মুখটা একটু কেমন জানি করলো। অরণ্যের ডালিয়ার মুখের ভঙ্গি দেখে বলল, স্যুপটা কি ভালো হয়নি? মুচকি হাসি দিয়ে ডালিয়া বলল, ভালো হয়েছে অনেক। ডালিয়ার কথা শুনে কেন জানি না মনে হলো ডালিয়া মিথ্যা বলছে, তাই অরণ্য স্যুপটা টেস্ট করলো। অরণ্য স্যুপটা টেস্ট করে ওয়াক ওয়াক করে উঠলো, কারণ স্যুপটাতে লবণে কাটা ছিল। আর ডালিয়াকে বললো, এই পাগল মেয়ে, এই স্যুপকে ভালো বলছো তুমি? এই স্যুপে লবণে কাটা হয়ে আছে। আপনি এত কষ্ট করে বানিয়েছেন, যাহা বানিয়েছেন তাই হবে। আমাকে দিন, আমি খেতে পারবো। হয়েছে, আর এই স্যুপ খেয়ে পেট খারাপ করতে হবে না, আমি আবার বানিয়ে নিয়ে আসছি। আপনাকে স্যুপ করতে হবে না, একটু জাউবাত করলেই হবে। কিন্তু জাউবাত কিভাবে করে আমি তো জানি না।
আমাকে একটু রান্না করে নিয়ে যান, আমি শিখিয়ে দিচ্ছি। পাগল তুমি? এই শরীর নিয়ে রান্না করে যাবে? আমাকে বলো, আমি করে নিয়ে আসছি। আরে আপনি আমাকে নিয়ে যান তো, আমি তো আর রান্না করবো না, আপনাকে দেখিয়ে দেব। তা করা যায়। আচ্ছা, আমার কাঁধে ভর দিয়ে ওঠো। ঢালি অরণ্যর কাঁধে ভর দিয়ে উঠলো। আস্তে আস্তে রান্নাঘরে গেল। ঢালিয়া অরণ্যকে ভুলে দিল। কি করবে আর? অরণ্য সেভাবে রান্না করলো। রান্না করে দুজন একসাথে খেলো। অরণ্য ডালিয়ার যত্ন নেওয়া শুরু করলো, আর ঢালিয়া আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। এখন ডালিয়া আগের থেকে অনেকটা সুস্থ হয়। ইদানিং ডালিয়া ঘরের কাজও করা শুরু করছে। আর অরণ্য ডালিয়াকে জালি দিয়ে বললো, এ শরীর নিয়ে তোমাকে এসব কাজ করতে কে বলেছে? রহমত চাচাই তো সবটা করতে পারবে। সারাদিন বসে শুয়ে থাকতে আমার ভালো লাগে না। আর রহমত চাচার তো বয়স হয়েছে, রহমত চাচা কি এসব একা পারবে? আমার ভালোই লাগছে একটু কাজ করতে পেরে। প্লিজ আপনি আমাকে না করবেন না। আচ্ছা, তোমার ভালো লাগলে করো, কিন্তু নিজের শরীরের কথা ভুলে যেও না। আপনাকে ভাবতে হবে না, আমি ঠিকই আছি। আস্তে আস্তে ডালিয়ার অরণ্যের সম্পর্কটা ভালো হতে লাগলো। একদিন ডালিয়ার গোসল করতে গেল। গোসল থেকে বের হয়ে এসে দেখে বিছানার উপর একটা বক্স আর চিঠি রাখা। চিঠিটাতে লেখা ছিল, ডালিয়া, আমি কি তোমাকে ঢালু বলে ডাকতে পারি? এত বড় নামটা যে আমার ডাকতে খুব কষ্ট হয়। আর বক্সে একটা শাড়ি আছে, তাড়াতাড়ি পরে রেডি হও তো, আমরা আজকে সারাদিন ঘুরবো। ডালিয়া বক্সটা বের করে দেখলো একটা লাল টকটকে শাড়ি। ডালিয়া যেন শাড়িটা দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। টেবিলের উপর থেকে একটা কলম দিয়ে ডালিয়া লিখতে চাইল যে, আপনি আমাকে ঢালু বলে ডাকেন, তবে আমি আপনাকে উরু বলে ডাকবো। শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু অনেক দিন যাবৎ লিখিনি, তাই লেখা যেন ডালিয়ার হাত দিয়ে বের হচ্ছিল না। তবুও কোনো রকমে ডালিয়া লিখলো আর ঝটপট শাড়িটা পরে নিল। আর আয়নার সামনে নিজেকে দেখে যেন ডালিয়ার আজকে নতুন বউ মনে হতে লাগলো। হঠাৎ অরণ্য ডাকতে লাগলো, ডালিয়া, তুমি কি রেডি হয়েছ? আর কতক্ষণ লাগবে? আসতেছি বলে ডালিয়া বের হলো। ডালিয়াকে এই রূপে দেখে অরণ্য যেন চমকে গেল। ভাবতে লাগলো, মেয়েটা সত্যিই অনেক মায়াবী চেহারা। আর এদিকে ডালিয়া অরণ্যের কাছে গিয়ে কাগজটা দিল। অরণ্য ডালিয়ার লেখাটা পড়ে ডালিয়ার কানে কানে এসে বলল, তুমি আমাকে উরু বলে ডেকো ঢালু। অরণ্যের মুখে ঢালু ডাকটা শুনে ডালিয়া খুশিতে আত্মহারা হয়ে গেল। দুজন মিলে বাইরে গেল, একটা পার্কে বসলো। অনেকদিন পর ডালিয়া এরকম খোলামেলা জায়গায় বসেছে। ডালিয়া যেন অনেক ভালো লাগছে। ঠিক এমন সময় একটা পিচ্ছি মেয়ে অরণ্যর কাছে এসে বলল, স্যার, এই মালাটা নিন, ভাবিকে পরলে খুব মানাবে। সবগুলা কত রে? আপনি খুশি হয়ে যা দেন। অরণ্য মেয়েটাকে একটা 500 টাকা নোট দিয়ে বলল, এই নে। মেয়েটা টাকাটা পেয়ে খুশিতে নাচতে নাচতে চলে গেল। অরণ্য ফুলগুলো ডালিয়ার হাতে দিয়ে বলল, ডালু, সরি, তোমার চুলগুলো আমি কেটে ফেলছিলাম। চুলো তো আর খোপা করে মালাটা দিতে পারবা না, তোমার হাতেই মালাগুলা পেঁচিয়ে পড়ো, ভালো লাগবে। অরণ্যর কাছ থেকে ডালিয়া ফুলগুলা নিয়ে বলল, কে বলেছে যে আমি চুলে পড়তে পারবো না? এই বলে চুলের একটা ক্লিপ দিয়ে একটা মালা চুলে আটকে দিল। অরণ্য দেখে ডালিয়াকে বলল, বাহ ডালু, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। অরণ্যর কথা শুনে ডালিয়া বেশ লজ্জা পেল, লজ্জায় মাথা নত করে ফেলল। তারপর অরণ্য বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, চলেন রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া যাক। তারপর দুজন মিলে রেস্টুরেন্টে গেল। ডালিয়া এমন রেস্টুরেন্টে প্রথম দেখেছে। চারদিক কত সুন্দর করে সাজানো। অরণ্য খাবার অর্ডার করলো। খাবার চলেও আসলো, কিন্তু ডালিয়া বুঝতে পারল না সে কাঁটা চামচ দিয়ে কিভাবে খাবে। অপরদিকে অরণ্য খাওয়া শুরু করে দিল। অরণ্যকে দেখে সেভাবেও খাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। অরণ্য ডালিয়ার দিকে খেয়াল করে দেখলো ডালিয়া এখন কিছু খায়নি। অরণ্য বেশ ভালোই বুঝতে পারলো ডালিয়া কাঁটা চামচ দিয়ে খেতে পারছে না।
তাই অরণ্য চামচ রেখে হাতে খাওয়া শুরু করলো। ডালিয়া এটা দেখে একটু স্বস্তি পেলে সেও খাওয়া শুরু করলো। খাওয়া শেষে দুজন মিলে আরও ঘুরলো। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো। রাস্তার পাশে স্টেডিয়াম বাতিগুলা জ্বলে উঠলো। ডালিয়া যে কি ভালো লাগছে ডালিয়া নিজেও বুঝতে পারছে না। গুটি গুটি পায়ে স্টেডিয়াম বাতির নিচে দুজন হেঁটে কথা বলতে লাগলো। কত কথা যে বললো হিসাব নেই। দুজনের সব কিছু শেয়ার করে দুজন যেন একাকারে মিশে গেল। রাতে বাসায় ফিরলো। ধীরে ধীরে ডালিয়ার অরণ্যের সম্পর্কটা বেশ জমে উঠল। কিন্তু এর মধ্যে হঠাৎ অরণ্যের কল আসলো। অরণ্য কল ধরে দেখলো মাবিহা কল ধরার পর মাবিহা বলল, হ্যালো অরণ্য, আমাকে মাফ করে দাও, আমাকে আর কষ্ট দিও না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমাকে আর যন্ত্রণা দিও না। তোমার সাথে এসব করা আমার ঠিক হয়নি। সেদিন আমি আকাশের ভালোবাসা অন্ধ হয়ে গিয়েছিলাম। বুঝতে পারিনি কি করব, না বুঝে অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও অরণ্য। আমাকে আর আঘাত করো না। আমাকে তোমার জীবনে ফিরিয়ে নাও। আমি আর এমন করব না। শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। মাবিহা, কতবার বলেছি তোমাকে যে আমাকে আর কল দিবে না, আমাকে আর কল দিয়ে বিরক্ত করবে না। তুমি কল দিলে আমার বিরক্ত লাগে। পৃথিবীতে কাউকে যদি ঘৃণা করি সেটা তোমাকে। আর কতবার তোমাকে এই কথা বলতে হবে? অরণ্য, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। প্লিজ অরণ্য, আমাকে ফিরিয়ে দিও না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে ভালোবাসি না মাবিহা। আর কতবার এ কথাটা তোমাকে বলতে হবে? মাবিহা প্লিজ, আমাকে বিরক্ত করো না। আমার একদম ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে। তুমি প্লিজ আমাকে আর কল দিও না। প্লিজ অরণ্য, এরকম করো না। আচ্ছা, ইদানিং তোমাকে একটা মেয়ের সাথে প্রায় ঘুরতে দেখা যায়। মেয়েটাকে? ও, আমার ব্যাপারে ইনফরমেশন নেওয়াও শেষ তোমার? মেয়েটাকে জেনে তোমার কি হবে? প্লিজ বলো, মেয়েটা তোমার কি হয়? মেয়েটা আমার বউ হয়। অরণ্য, তুমি এই মেয়েকে বিয়ে করেছো? হ্যাঁ, করেছি। কেন, কোনো সমস্যা? তুমি কি জানো এই মেয়ের পরিচয়? এই মেয়েকে? ও, এই মেয়ের পরিচয় নেওয়া শেষ? আচ্ছা, হ্যাঁ জানি এই মেয়েকে, জেনেই বিয়ে করেছি। তুমি জেনে শুনে এমন একটা মেয়েকে বিয়ে করেছো? হ্যাঁ, করেছি। মেয়েটা আর যাই হোক তোর মতো ছলনাময়ী না, তোমার মতো এত নিকৃষ্ট না, তোমার মতো প্রতারক না। অরণ্য, তুমি আমাকে এভাবে বলতে পারলে? ওই মেয়েটার সাথে আমার তুলনা করতে পারলে? হ্যাঁ, পারলাম। প্লিজ মাবিহা, আমি এখন বিবাহিত। আমার বউ জানলে খুব কষ্ট পাবে। তুমি প্লিজ আর কল দিও না। আমাদের দাম্পত্য জীবনে কাটা হয়ে দাঁড়িও না। অরণ্য, প্লিজ আমার কথাটা শোনো। আর কোনো কথা শোনার নেই। এই বলে অরণ্য মাবিহার ফোন কেটে দিল। আর এদিকে ডালিয়া বুঝতে পারলো মাবিহা কল দিয়েছিল। ডালিয়া অরণ্যকে জিজ্ঞেস করলো, মাবিহা কল দিয়েছিল কেন? আমার কাছে আবার ফিরে আসতে চাই এজন্য। তাহলে আকাশের সাথে মাবিহার কি হয়েছে? আকাশের সাথে মাবিহার ডিভোর্স হয়েছে 2 বছর যাবৎ। এরপর অনেকবার কল দিয়েছে, আমার কাছে ফিরে আসতে চেয়েছে, কিন্তু আমি তাকে গ্রহণ করিনি। আপনি তো মাবিহাকে ভালোবাসেন। মাবিহা যেহেতু আসতে চাচ্ছে তাহলে ফিরিয়ে নিয়ে আসুন। না, এটা আর সম্ভব না। আমি মাবিহাকে ঘৃণা করি। কে বলতে পারে এটা তার আর আকাশের নতুন নাটক না? যে মেয়ে এত বড় ছলনা করতে পারে সে আরও বড় ছলনা করতে পারবে। মাবিহাকে আমি বিশ্বাস করি না। যে আমার সন্তানকে দুনিয়াতে আসার আগেই খুন করে ফেলেছে, তাকে আমি মরে গেলেও মেনে নিতে পারবো না। কিন্তু মাবিহা কোন মেয়ের কথা বললো? আর আপনি তাকে বউ বলে পরিচয় দিয়েছেন? তোমার কথা বলেছে। কথাটা শুনে ডালিয়া বিস্মিত হয়ে গেল। তার মতো একটা মেয়েকে অরণ্য বউ বলে পরিচয় দিল। এটা শুনে কিছুটা বিস্মিত হয়ে ডালিয়া উত্তর দিল, কিন্তু আমি তো আপনার বউ না। জানি তুমি আমার বউ না। তাহলে এমন বললেন যে? সেটা তুমি বুঝবে না। কিন্তু
হয়েছে একদম চুপ, আর কোনো কিন্তু না, আমার কোনো কথা শুনতে চাচ্ছি না ব্যাপারে। এই কথা বলে অরণ্য ডালিয়ার রুম থেকে চলে গেল। হঠাৎ রহমান চাচা এসে ডালিয়াকে বলল, ডালিয়া মা, অরণ্য জানি কেমন করতেছে, তাড়াতাড়ি চলো। ডালিয়া রহমান চাচার কথা শুনে ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি অরণ্যের রুমে গেল, আর গিয়ে দেখলো অরণ্য রুমের লাইট বন্ধ। ডালিয়া ঘরের লাইট জ্বালিয়ে পুরো অবাক হয়ে গেল, কারণ চারিদিকে বেলুন আর ফুল দিয়ে সাজানো। অরণ্য ড্রয়ার থেকে একটা পেপার দিয়ে ডালিয়াকে পড়তে বলল। ডালিয়া পেপারের হেডলাইন পড়ে খুশিতে আত্মহারা হয়ে গেল, কারণ পেপারে লেখা ছিল, আজ থেকে 6 বছর আগে ডাক্তার অরণ্যের নামে করা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। ডাক্তার অরণ্য দর্শক না, ওনাকে পাঠিয়েছেন ডাক্তার অনুরাগ। তাই ডাক্তার অরণ্যকে পুনরায় চাকরি প্রদান করা হলো, আর অনুরাগকে চাকরিচ্যুত করা হলো। ডালিয়া সংবাদটা পড়ে খুশিতে যেন পাগল হয়ে যাবে মনে হচ্ছে। পাশ থেকে অরণ্য বলে উঠল, সারপ্রাইজটা কেমন লাগলো? ডালিয়া আদো আদো কণ্ঠে জবাব দিল, এভাবে কেউ সারপ্রাইজ দেয়? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম কি না কি হয়েছে। তুমি থাকতে আমার কিচ্ছু হবে না ডালু। কিন্তু আপনি এটা কিভাবে বললেন? এত কিছু হয়ে গেল আর আমাকে আগে কিছু জানালেন না? আরে পাগলি, সারপ্রাইজ দিব বলে জানাইনি। এটার মামলা আমি আগেই করেছিলাম, মাঝখান দিয়ে আমার প্রবলেমের জন্য মামলাটা চালিয়ে যায়নি। তোমার কাছে এসে জীবনের মানেটা বুঝি নতুন করে, তারপর আবার মামলা ওপেন করি। নার্সকে জিজ্ঞেস করি, নার্সও তার ভুল বুঝতে পেরেছে। আবার কোর্টে গিয়ে আমার পক্ষে সাক্ষী দিয়ে আর রায় আমার পক্ষে আসে। তা কেমন লাগলো সারপ্রাইজটা? সারপ্রাইজটা অনেক ভালো লাগলো, অনেক খুশি হয়েছি। এতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আমিও আজকে অনেক খুশি। আবার নতুন করে সব শুরু করব, ডাক্তারি প্র্যাকটিস করব। আর তোমার জন্য একটা টিচার রেখেছি, তোমাকে যেন একটু শিখাতে পারে। কালকে থেকে তোমার টিচার আসবে, তোমাকে টুকিটাকি শিখাবে। কিন্তু পড়ালেখা তো কবেই ছেড়ে দিয়েছি। আমি কি পারবো আবার সব শুরু করতে? ভয় লাগছে অনেক। আরে পাগলি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো। ডালিয়া অরণ্যকে যতই দেখছে ততই যেন ডালিয়ার মনে হচ্ছে, এ কি সত্যি অরণ্য পাবো নাকি স্বপ্ন? ডালিয়া নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। পরদিন সকালে ডালিয়া অরণ্যকে ডাকতে লাগলো, ডালু ডালু নিচে আসতেছি। ডালিয়া নিচে গিয়ে দেখলো একটা লোক। লোকটাকে দেখে ডালিয়া ভয়ে কুঁকড়ে গেল, আর লোকটাও ডালিয়াকে দেখে রহস্যময় হাসি দিতে লাগলো। অরণ্য ডালিয়াকে বলল, ডালিয়া, উনি রায়হান সাহেব, তোমাকে আজকে থেকে পড়াবে। আর রায়হান সাহেব ও ডালিয়া আমার স্ত্রী আর আপনার ছাত্রী। আজকে থেকে ওকে পড়ানোর দায়িত্ব আপনার। লোকটা অবাক হয়ে অরণ্যকে আবার জিজ্ঞেস করলো, উনি আপনার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী। আপনি ওকে পড়ানো শুরু করুন। আচ্ছা, আপনি যা বলবেন। রায়হান সাহেব ডালিয়াকে পড়াতে বসলো। ডালিয়াকে লক্ষ্য করে বলল, আচ্ছা ডালিয়া, তোমার হাজবেন্ড কি তোমার অতীত জানে নাকি? আমি সব বলে দিব, আমাকে একটু খুশি করে দাও, না হয় আমি তোমার স্বামীকে সব বলে দিব। এ বলে লোকটা ডালিয়ার শরীরে হাত দিতে লাগলো। ডালিয়া সেখান থেকে উঠে চলে আসলো আর রুমে এসে কাঁদতে লাগলো। অরণ্য ডালিয়াকে এরকম করতে দেখে অবাক হলো। ডালিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ডালিয়া, তুমি এভাবে চলে আসলে যে, কি হয়েছে? ডালিয়া কাঁদো কাঁদে কণ্ঠে বলল, লোকটা এর আগে অনেকবার পতিতা পল্লীতে গিয়েছিল। আজকে লোকটা আমাকে আবার দেখে কুপ্রস্তাব দিচ্ছিল। ডালিয়ার কথা শুনে অরণ্য রেগে গিয়ে নিচে গেল। রায়হান সাহেবকে বলল, আপনার সাহস কি করে হয় আমার স্ত্রীকে উল্টাপাল্টা বলা? আমি উল্টাপাল্টা কেন বলবো? আপনার স্ত্রী এর অতীত জানেন? ও তো একটা নষ্টা মেয়ে। আর আপনি বুঝি খুব ভালো ছেলে? মানে আপনার মতো কাপুরুষরা যখন ওদের ভোগ করতে যান তখন আপনারা নিজেকে খুব সাধু মনে করেন, তাই না? আর ওদেরকে নষ্টা বলতে মুখে আটকায় না। ওদেরকে ভোগ করার সময় আপনাদের নীতিবাক্য কোথায় থাকে?
লজ্জা লাগে না? একটা টিচার হয়ে এত নোংরা কাজ করেন, আবার অন্য মেয়েকে অপবাদ দেন। বের হন আমার বাসা থেকে। রায়হান সাহেব অরণ্যর কথা শুনে লজ্জিত হয়ে বের হয়ে গেল। ডালিয়া অরণ্যর কথা শুনে বিস্মিত হলো। এ প্রথম কোনো ছেলে যেন ডালিয়ার মনের কথাগুলো বলল, ডালিয়ার মনটাকে বুঝতে পারল। অরণ্যর প্রতিটা ব্যবহার যেন ডালিয়াকে অরণ্যর প্রতি আরো দুর্বল করে দিতে লাগলো। অপরদিকে অরণ্য ডালিয়ার কাছে এসে বলল, তুমি কষ্ট পেও না, এসব মানুষের কথায় চোখের জল ফেলো না। এরা কাপুরুষ, এরা মানুষ নামে অমানুষ। কথাগুলো শুনে ডালিয়ার চোখ দিয়ে কান্না যেন বৃষ্টি হয়ে নামলো। ডালিয়া অরণ্যকে বলল, আপনার মতো করে আমাকে আর কেউ কখনো বোঝেনি, এতটা ভালো কেউ কখনো বাসেনি। অরণ্য ডালিয়ার চোখের জল মুছে দিয়ে ডালিয়াকে জড়িয়ে ধরল আর বলল, দূর পাগলি, এভাবে কেঁদো না তো, তোমাকে কাঁদলে একদম ভালো লাগে না। আমি চাই তুমি আমার জন্য হলেও সবসময় হাসি খুশি থাকো। ঠিক এই মুহূর্তে অরণ্যর ফোনে মাবিহার কল আসলো আর অরণ্য ফোনটা কেটে দিল। মাবিহা আবার ফোন করলো আর অরণ্য ফোনটা আবার কেটে দিল। পাশ থেকে ডালিয়া বলে উঠল, আপনি বারবার ফোন কাটছেন কেন? কে ফোন দিয়েছে? ধরছেন না কেন? মাবিহা কল দিয়েছে, ধরে দেখুন কি বলে, কোনো দরকার আছে কিনা। আমি চাচ্ছি না ওর কল ধরতে, নতুন কোনো নাটক সাজিয়েছে হয়তো। এখন আর ফোন ধরার কোনো ইচ্ছে নেই। শোনো, তাড়াতাড়ি রেডি হও, আজকে তোমাকে নিয়ে পার্লারে যাব। পার্লারে কেন? ভয় নেই, আজকে কিছু করব না। তোমার চুলে সুন্দর একটা হেয়ার কাট দিয়ে নিয়ে আসব। এখন চুলগুলো কেন জানি এলোমেলো লাগছে। ডালিয়া অরণ্যের কথা শুনে তাড়াতাড়ি রেডি হলো। দুজন মিলে পার্লারে গেল। পার্লারের মহিলা ডালিয়াকে জিজ্ঞেস করলো, কি কাট দেব বলো। ডালিয়া চুপ করে রইল, কারণ সে বুঝতে পারছিল না কি বলবে। হঠাৎ অরণ্য বলে উঠলো, ওর চুল তো ছোট, আপনি শর্ট লেয়ারটা দিয়ে দিন, ওকে মানাবে বেশ। পার্লারের মহিলা অরণ্যর কথা মতো ডালিয়াকে শর্ট লেয়ার কাট দিয়ে দিল। কাটা শেষে ডালিয়া আয়নায় নিজেকে দেখে নিজে চিনতে পারল না, কারণ ডালিয়াকে বেশ সুন্দর দেখাচ্ছিল। এই কাটটা ডালিয়াকে বেশ মানিয়েছিল। অরণ্য ডালিয়াকে বলল, বাহ, তোমাকে তো বেশ সুন্দর লাগছে, একদম পুরীর মতো লাগছে। ডালিয়া লজ্জায় লাল হয়ে গেল। তারপর দুজন পার্লার থেকে বের হয়ে শপিংয়ে গেল। ডালিয়ার জন্য বিভিন্ন জিনিস কিনলো। ডালিয়া ও অরণ্যের জন্য একটা শার্ট পছন্দ করে দিল। শপিং শেষে রেস্টুরেন্টে বসে দুজন খেলো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আজকে কেন জানি না ডালিয়ার খুব ইচ্ছে হচ্ছে সোডিয়াম বাতির নিচে বসে বাদাম খেতে আর আড্ডা দিতে। কিন্তু অরণ্যকে বললে কি ভাববে, সাহস করে বলবে ভেবে যেন বলতে পারছিল না। হুট করে বলেই ফেলল, আচ্ছা 10 টাকার বাদাম কিনবেন? তা কিনা যায়, কিন্তু হঠাৎ হলুদ বাতির নিচে বসে আপনার সাথে বাদাম খেতে খুব ইচ্ছে করছে, এই জন্য একটু আড্ডা দিতে ইচ্ছে করছে। আইডিয়াটা খারাপ দাওনি, দাঁড়াও আমি বাদাম নিয়ে আসতেছি। অরণ্য ডালিয়াকে দাঁড় করিয়ে রেখে বাদাম কিনে আনলো। দুজন মিলে সোডিয়াম বাতির নিচে বসলো। কত কথাই যে বলল তারা। অরণ্য ডালিয়ার বাচ্চা বাচ্চা কথাগুলো বেশ উপভোগ করতে লাগলো। আর সত্যিই তো ডালিয়া একটা বাচ্চাই, কারণ ডালিয়া তো অরণ্যর 18 বছরের ছোট। অরণ্য খুব মনোযোগ দিয়ে ডালিয়ার কথা শ্রবণ করতে লাগলো। ডালিয়া বলতেছিল, দেখুন আমাকে আর আপনাকে এই বাতির নিচে কেমন হলুদ হলুদ দেখাচ্ছে। হি হি হা হা, ডালু এটাকে সোডিয়াম বাতি বলে। কি বাতি বললেন? সোডিয়াম বাতি। এটা আবার কেমন নাম? আমি হলুদ বাতি বলেই ডাকবো। হা হা, তোমার যা ইচ্ছা দেখো। এখন কি বাসায় যাবা না? অনেকক্ষণ তো আড্ডা দিলা, রাত তো বেশ হলো, চারপাশও শান্ত হয়ে যাচ্ছে। চলো গাড়িতে, চলো বাসায় যাই। গাড়িতে উঠতে আজকে মন চাচ্ছে না, চলেন আজকে রিক্সা দিয়ে যাই। আমার রিক্সা দিয়ে ঘুরার খুব ইচ্ছা। ডালিয়াকে যত দেখছে অরণ্য ততই মুগ্ধ হচ্ছে। এটা ভাবেই বিস্মিত হচ্ছে,
কত অল্পতেই মেয়েটা খুশি হয়ে যায়। তারপর খুশি মুখে অরণ্য উত্তর দিল, আচ্ছা তাহলে ড্রাইভারকে বলি চলে যাওয়ার জন্য, আজকে আমরা রিক্সা দিয়েই যাব। ডালিয়া লাজুক স্বরে উত্তর দিল, আচ্ছা। এরপর দুজন মিলে রিক্সায় উঠল। খোলা আকাশের নিচে রিক্সায় চড়তে দুজনের বেশ ভালোই লাগছে। হালকা মৃদু মন্দ বাতাস দুজনের মনে আর শরীরে শিহরণ দিতে লাগলো। চারিদিকে তাকিয়ে দেখলো ব্যস্ত শহরটা থমথমে নিস্তব্ধ হয়ে গেল। ডালিয়া হুট করে অরণ্যের কাঁধে মাথা রাখলো। অরণ্য ডালিয়াকে বেশ আটসাটভাবে জড়িয়ে ধরে রাখলো। এখন ডালিয়ার নিজেকে সবচেয়ে সুখী মনে হচ্ছে। কিছুক্ষণ পর বাসায় ফিরল। বাসায় ফিরে যা যা কিনলো তা বের করে ডালিয়া দেখতে লাগলো। খেয়াল করলো অরণ্য ডালিয়াকে একটা নীল শাড়ি কিনে দিয়েছে। ডালিয়া শাড়িটা নিয়ে আনন্দে নাচতে লাগলো। ডালিয়া শাড়িটার বাজ খুলে পরলো। পরার পর ডালিয়া যখন আয়নায় নিজেকে দেখলো, ডালিয়ার মনে হলো ডালিয়াকে একটা নীল পরী লাগছে। ঠোঁটে হালকা লিপস্টিক পরলো, কপালে কালো একটা টিপ পরলো। তারপর অরণ্যের কাছে গেল। অরণ্য ডালিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। ডালিয়ার হেয়ার কাট, শাড়ি আর হালকা শ্বাসটা ডালিয়াকে এত মানিয়েছে যা অরণ্যকে বিমোহিত করে দিল। ডালিয়াকে দেখে অরণ্য ডালিয়াকে জড়িয়ে ধরে ডালিয়ার কপালে একটা চুমু দিল। ঠিক এ সময় মাবিহা আবার কল দিল। এবার অরণ্য মাবিহার কলটা আবার কাটলো। কাটার পর মাবিহা আবার কল দিল। অরণ্য আবার কলটা কেটে দিল। বারবার কাটার পরও মাবিহা বারবার কল দিচ্ছিল। তারপর অরণ্য কলটা ধরে। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।